জীবন কৃষ্ণকে নিয়ে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরেছে ইতিমধ্যেই। একেবারে গ্রেফতার করার পর তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ইডি আধিকারিকরা তাকে নিয়ে বেরিয়ে গেলেন। জীবন কৃষ্ণ সাহা, বড়ুয়া তৃণমূল বিধায়ক, আবারও গ্রেফতার। জীবন বাজি রেখে ছাদ থেকে ঝাঁপ জীবন কৃষ্ণ সাহার, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। ঝাঁপ দিয়েও হলো না শেষ রক্ষা। জীবন কৃষ্ণকে নিয়ে এদিন বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যখন ইডি আধিকারিকরা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন জীবন কৃষ্ণ সাহাকে, সেই মুহূর্তের ছবিটা এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি। এবং এই জীবন কৃষ্ণ সাহা, যার নাম একেবারে সংবাদের শিরোনামে উঠে এসেছিল 2023 সালের 14 এপ্রিল, তারপর 17 এপ্রিল গ্রেফতার, এবং এবারে 2025-এর 25শে আগস্ট, অর্থাৎ মাঝে কেটে গিয়েছে 2 বছর। এবং 2 বছর পর আবারও যেন সেই 2023-এর ঘটনারই পুনরাবৃত্তি আমরা দেখলাম। এবং অবশেষে এবারেও কিন্তু শেষ রক্ষা হলো না। এবারেও দেখা গেল একেবারে ইডির হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। আর এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নিউজ রুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্য, এবারেও শেষ রক্ষা হলো না, পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। শাহানা, গুরুত্বপূর্ণ দিক অবশ্যই করে তুমি তুলে ধরেছো, এবং একেবারে প্রথম থেকে আজ সকালে যখন ইডির অভিযান শুরু হয় সেই সমস্ত আপডেট ইতিমধ্যেই আমরা দিয়েছি। এবং মোবাইল ছুঁড়ে ফেলা এবং তারই সঙ্গে নিজে ঝাঁপ দিয়ে দেন, পরপর যে ঘটনাগুলো একেবারে পর্যায়ক্রমে আমরা দেখিয়েছি। শুধু তাই নয়, এর আগে যে অ্যারেস্ট হয়েছিল সেই প্রসঙ্গ আমরা তুলে ধরেছি। এবং আমরা যখন এই কথা বলছি, তথ্য তুলে ধরছি, পরপর ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংশাল কোর্টে পৌঁছে যাবেন, ব্যাংশাল কোর্টে তাকে তোলা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে পর তদন্তের গতি প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে তার আপডেটের দিকে অবশ্যই করে আমাদের নজর রাখতে হবে। কিন্তু শাহানা, আমরা একটু অন্য দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ পলিটিক্যালি বিষয়টা কোন দিকে যাচ্ছে সেদিকে যদি নজর দিই, তার পাশাপাশি রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহল যে প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছে। তুমি জানো, শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়, অর্থাৎ মূলত ভোট যত এগিয়ে আসে তত কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা দেখা যায়। এই অভিযোগ কিন্তু বারবার করে তোলা হয়েছে। এখন 2025 একেবারে হিসেব যদি আমরা করি, অর্থাৎ বেশ কিছু মাস এখনো বাকি রয়েছে অবশ্যই করে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য, কিন্তু তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু ঘটনাক্রমে যদি আমরা দেখি, অর্থাৎ এর আগেও গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, এবং তারপর দুর্নীতি তদন্তে পরপর অনেকগুলো বিষয় খোঁজার চেষ্টা, এবং তারপর আজকে ইডি অফিসাররা পৌঁছে যান, এবং তারপরের ঘটনাক্রম। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কেন এই সময়টা বেছে নেওয়া হলো। প্রশ্ন কোথায় রয়েছে, কোথায় কোথায় গাফিলতির জায়গা, কোন কোন ফাঁক ফোকরের জায়গা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তদন্তের দিকে যেমন নজর থাকবে, সেই আপডেটও যেমন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় তুলে ধরবে। তার পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন যেটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, অর্থাৎ এই সময় কেন। এর আগে যখন গ্রেফতার করা হলো তখন যে প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করা হয়েছিল সেগুলো পাওয়া যায়নি বলেই তো জামিনে মুক্ত। তারপরে আবারও ইডির তরফ থেকে এই তৎপরতার মূল কারণ কি, অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় মূলত কি হয়েছিল সেগুলো খুঁজে বার করার চেষ্টা। তাহলে আগের তদন্তে কোন কোন বিষয় উঠে এসেছিল, সেগুলোর সঙ্গে রিলেশন রয়েছে কিনা, জীবন কৃষ্ণ সাহারই বা পালিয়ে যাওয়ার মূলত যে চেষ্টার ছবি দেখা গেল, তারই সঙ্গে মোবাইল, যে মোবাইলে কল লিস্ট বা মোবাইলের ডেটার মধ্যে যা রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। অবশ্যই সেই আপডেটের দিকে নজর থাকবে, আমাদের প্রতিনিধিরাও বিভিন্ন জায়গায় শাহানা রয়েছে। কিন্তু প্রশ্নটা রয়েই যাচ্ছে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এরই সঙ্গে প্রশ্ন এরপর কি, এরপর নজরে আরো কেউ কি, বা আরো কেউ কি, এই প্রশ্নও কিন্তু রয়ে যাচ্ছে শাহানা। একদমই তাই, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং জীবন বাজি রেখে আজকেও আমরা দেখলাম পুকুরে ঝাঁপ দিলেন জীবন কৃষ্ণ সাহা। 25শে আগস্ট 2025 জীবন কৃষ্ণের বাড়িতে হানা ইডির, এবং এক্ষেত্রেও অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবারও একই প্রচেষ্টা করতে দেখা যায় বড়ুয়া তৃণমূল বিধায়ককে। সরাসরি নিউজরুম থেকে ছিলেন সঙ্গে ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্যকে আপাতত ধন্যবাদ জানাই। এবং দেখুন, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং কেন তিনি আবারও বাঁচতে একই পদক্ষেপ নিলেন, এই প্রশ্ন যেমন তাৎপর্যপূর্ণ অত্যন্ত, তার পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক মহলেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্নের যথার্থতা কতটা তা অবশ্যই পরবর্তীতে আমরা সেদিকেও নজর রাখবো। এবং জীবন কৃষ্ণ সাহা,
তার জীবন আগামী দিনে ঠিক কোন খাতে বইবে, অর্থাৎ তার জীবনে আর নতুন নতুন কি মোড় আসতে চলেছে 2025-এর 25শে আগস্টের পর। অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি। এবং দেখুন, ইতিমধ্যেই আমরা দেখেছি আরো একবার নিজেকে বাঁচাতে রীতিমতো একই ধরনের, অর্থাৎ 2023-এ যেই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন তিনি 2025-এর 25শে আগস্টও অনেকটা একই রকমের ঘটনার পুনরাবৃত্তি তিনি ঘটালেন। এবং বাড়ির সামনে একেবারে সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দেখিয়েছি আমরা। বাড়ির সামনে কৌতূহলী জনতার পাশাপাশি সেখানে আমরা দেখি একেবারে তার যে অনুগামীরা রয়েছেন তাদেরও ভিড় জমে গিয়েছিল। এবং শুধুমাত্র তার বাড়িতেই নয়, তার আত্মীয়র বাড়িতেও আমরা দেখেছি ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। পাশাপাশি আমরা দেখেছি রঘুনাথগঞ্জ, অর্থাৎ যেখানে তার শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন শুভজিৎ দে এবং রয়েছেন অভিরূপা হাজরা। আমি শুরুতে একটু শুভজিতের কাছে যাব। শুভজিৎ, তুমি যেখানে রয়েছো কি কি আপডেট এই মুহূর্তে জানতে পারছো? একেবারে দেখো সাহানা, তোমাকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু 2023 সালে তুমি যেমনটা বলছিলে যে ছবি নজরে এসেছিল, ঠিক সেই একই ছবি 2025 সালেও নজরে এলো। তার কারণ জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছানো মাত্রই দেখা গেল জীবন কৃষ্ণ সাহা তিনি বাড়ি থেকে পালানোর চেষ্টা করলেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তার মোবাইল ফোন সেই দুটি মোবাইল ফোনও তিনি ফেলে দিলেন। এই একই ছবি 2023 সালেও দেখা গিয়েছিল যখন সিবিআই পৌঁছেছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। তখন দেখা গিয়েছিল যে জীবন কৃষ্ণ সাহা তার মোবাইল ফোন দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন। প্রায় 65 ঘন্টা তল্লাশি অভিযান করার পর সেই মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ইতিমধ্যে সেই মোবাইল ফোন থেকে যে সমস্ত ডেটা বা যে সমস্ত তথ্য সিবিআই আধিকারিকেরা উদ্ধার করতে পেরেছিলেন তার সম্পূর্ণ বিবরণ চার্জশিটে জমা করা হয়েছে আদালতে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সকালবেলা একদিকে যেরকম জীবন কৃষ্ণ সাহা তার বাড়িতে পৌঁছেছিলেন, একই সঙ্গে তার বেশ কয়েকজন আত্মীয় তাদের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং পৌঁছানোর পর এই যে তল্লাশি অভিযান চলাকালীন মূলত যে বিষয়টি ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিক ব্যাংকিং ট্রানজাকশন করা হয়েছিল এই জীবন কৃষ্ণ সাহার ব্যাংকিং অ্যাকাউন্টে এবং সেখান থেকে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেই অর্থ। মূলত এই গোটা বিষয়টি জানতে চাইছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা যে এই বিপুল পরিমাণে অর্থ কিভাবে তার কাছে এসেছিল। তার কারণ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে যে তথ্য ইডির আধিকারিকদের হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বহু চাকরি প্রার্থীরা তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন এবং সেই টাকা জীবন কৃষ্ণ সাহাকে পৌঁছে দিয়েছিলেন এবং সেরকম ট্রানজাকশন ইতিমধ্যে ইডির আধিকারিকেরা পেয়েছেন। দীর্ঘ 3.5 ঘন্টা টানা লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় জীবন কৃষ্ণ সাহাকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করেন, একাধিক প্রশ্ন তার কাছে রাখা হয়েছিল, কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা। এছাড়াও একদিকে উত্তর দেওয়া তো দূরস্থ, অন্যদিকে তার মোবাইল ফোনে কি তথ্য রয়েছে, কি ট্রানজাকশন রয়েছে এবং সেই মোবাইল ফোনের প্যাটার্ন যে লক রয়েছে সেই লক কি, তার পাসওয়ার্ড কি রয়েছে, এরকম একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। এবং কোথাও গিয়ে ইডির আধিকারিকরা তারা মনে করছেন জীবন কৃষ্ণ সাহা 2024 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর, অর্থাৎ জামিনে তিনি যখন ছাড়া পেয়েছিলেন তারপর একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং বেশ কিছু তথ্য এই মুহূর্তে ইডির আধিকারিকদের হাতে রয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কোথাও গিয়ে মনে করা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার যে মোবাইল ফোনটি রয়েছে তার মধ্যে থেকে এই মুহূর্তে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, নবম, দশম এবং একাদশ দ্বাদশের যে মামলা সেই মামলার একাধিক তথ্য মিলতে পারে বলেই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন দীর্ঘ 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তদন্তে অসহযোগিতা করার অপরাধেই মূলত জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে পেশ করা হবে, যেটা ইডি সূত্র মারফত জানা যায়। উত্থাপন করছো, অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেব, একটু সঙ্গে থাকো। আমরা একটু নগর দায়রা আদালতের দিকে নজর রাখি, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি কি আপডেট রয়েছে? দেখো, আজই জীবন কৃষ্ণ সাহাকে নগর দায়রা আদালতে তোলার কথা রয়েছে, কিন্তু সবটাই সময়ের ওপর নির্ভর করছে। তার কারণ আমরা জানি 4:30 পর্যন্ত এই আদালত বিচারাধীন অবস্থায় থাকেন বা বিচারের প্রক্রিয়াকরণ তারা চালান। এই ইডি স্পেশাল কোর্ট সেটাও 4:30 পর্যন্তই থাকবে। এবার সেই সময়ের মধ্যে তাকে আনা হবে এবং তারপর প্রোডাকশন, সেই প্রোডাকশনের জন্যই সকলে অপেক্ষা করছে। সবথেকে বড় বিষয়, এই নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা এর আগেও গ্রেপ্তার হয়েছিল এবং আবার ফের
গ্রেপ্তার হলেন তিনি, এবং তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠেছে, যে সূত্রের খবর যে প্রথমে যে তিনি যে মোবাইলটা পুকুরে ফেলে দিয়েছিলেন তার থেকে একাধিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে। তাছাড়াও শুধু লেনদেন নয়, টাকা ফেরতের প্রসঙ্গ ওই মোবাইল থেকেই উঠে এসেছে, এবং তারপরই ইডি আধিকারিকরা আজ সকালেই তার বাড়িতে, তার আত্মীয়ের বাড়িতেও হানা দিয়েছিলেন। তারপর একাধিক বিষয় নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সূত্রের খবর যে জীবনকৃষ্ণ সাহা একেবারেই তদন্তকারী সংস্থাকে সাহায্য করেনি, আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে শহরে, অর্থাৎ শহর কলকাতায় নিয়ে এসে ইডি স্পেশাল কোর্টে তুলে দেবার কথা বা তোলার কথা রয়েছে, এবং তারপর সেখান থেকে তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নেবেন বলে সূত্রের খবর। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে সময়। 4:30-র মধ্যে যদি মেডিকেল করিয়ে প্রোডাকশন করাতে পারে তাহলেই একমাত্র আজকের মতো মামলাটি হতে পারে বা তারা হেফাজতে পেতে পারেন, অথবা আগামীকাল তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে তুলতে পারে তদন্তকারী সংস্থা। তো সেক্ষেত্রে এখানে একাধিক প্রশ্ন যেটা উঠছিল যে এর আগেও 2023 সালে তিনি গ্রেপ্তার হওয়ার সময় ঠিক যা তিনি করেছিলেন 2025 সালে এসে সেম কাজটা তিনি করেছেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশনামা অনুযায়ী তিনি অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন, এবং সেই জামিন এই মুহূর্তে বজায় রয়েছে ঠিকই, কিন্তু ফের একটা নতুন অভিযোগের ভিত্তিতে তাকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেই তাকে ফের গ্রেপ্তার করলো এই তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা আদালতের কাছে কি যে অভিযোগ জানায়, তাদের কি অভিযোগের ভিত্তিতে সেই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে তারা, সেটা অবশ্যই দেখার বিষয়, সেটা আদালতের কাছে তুলে ধরবেন, এবং তারপর সেই অভিযোগপত্রের ভিত্তিতে কত দিনের হেফাজত চায় তারা, সেটাই এখন দেখার বিষয়। কারণ নতুন সংবিধান অনুযায়ী 14 দিনের বেশিও তারা হেফাজতে চাইতে পারে। তো এটাই দেখার বিষয় যে 14 দিন নাকি তারও বেশি হেফাজতে চাইছে তদন্তকারী সংস্থা জীবনকৃষ্ণ সাহাকে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু সবটাই নির্ভর করছে সময়ের ওপর। 4:30-এর আগে যদি তারা এসে প্রোডাকশন করাতে পারেন তাহলে অবশ্যই আদালত মামলা শুনবে, একথা বলাই বাহুল্য। সঙ্গে থাকো অভিরূপা, সঙ্গে থাকতে বলবো শুভজিৎকেও। আর এখান থেকেই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি গোটা বিষয়ে কি বলছেন একটু শোনাই আপনাদের। সকাল থেকে যে নাটক মঞ্চস্থ হলো তা হাস্যকর, এমনটাই বলছেন তিনি। কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশে তল্লাশি করছে, সব মিলিয়ে 55 জন অভিযুক্ত হয়েছে এফআইআর। এই গোটা বিষয়ে ঠিক কি বলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের। যে নাটকটা সকাল থেকে মঞ্চস্থ হলো তৃণমূলের একজন বিধায়কের দ্বারা, সেটা হাস্যকর। কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত আদালতের নির্দেশে করছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে 55 জন অভিযুক্ত হয়েছে বিভিন্ন এফআইআরে। ইতিমধ্যে জীবনকৃষ্ণ সিবিআইয়ের মামলাতে জেলে ছিল, এবার এখন ইডি তার বাড়িতে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধেও আবার নতুন করে চার্জশিট হয়েছে। তো সব মিলিয়ে আমার ধারণা যে যারা পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে এখানে চাকরির দোকান খুলে যারা বসেছিল, এবার তাদের শাস্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তার ফলে নর্দমায় বা পুকুরে ফোন ফেলে আমার মনে হয় না এই শাস্তি থেকে অভিযুক্তরা বাঁচবে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এবং তিনি যেই বিষয়ে জানিয়েছেন, এই গোটা বিষয়টিকে যেভাবে দেখছেন তা খুব পরিষ্কার হয়ে গেল তার মন্তব্যেই, তার প্রতিক্রিয়াতেই। এবং দেখুন আবারও সেই 2023 সালেরই কার্যত এক প্রকার পুনরাবৃত্তি দেখা গেল 2025 সালে, মাঝে 2 বছর, এবং তারই মাঝে আমরা দেখতে পেলাম প্রায় একই দৃশ্যের পুনরাবৃত্তি। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আজ যখন তাকে ইডি আধিকারিকরা নিয়ে বেরিয়ে যান, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি 2025-এর 25শে আগস্ট, এবং তার পাশাপাশি 17ই এপ্রিল 2023। দুটো ছবি এই মুহূর্তে পাশাপাশি দেখাচ্ছি, মাঝে 2 বছরের ব্যবধান। 25শে আগস্ট 2025 প্রথম ছবি, ইডির হাতে গ্রেফতার। দ্বিতীয় ছবি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন 17ই এপ্রিল 2023। আর এ বিষয়ে ইতিমধ্যেই আপনাদের শুনিয়েছি জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন দেখুন। পাড়ার ব্র্যান্ডেড চোরেদের বাড়িতে হয়, এরা ওর বাড়িতে বারবার পুলিশ যায়, আর যখনই পায় ও মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয়। আমার কথা হচ্ছে মোবাইল এভাবে ছুঁড়ে ও ফেলছে, এরপরে ওই কালীঘাটের পাশে যদি রেড হয়, হ্যাঁ টালি নালার পাশে যদি রেড হয়, তাহলে তো কেউ হয়তো ঝাঁপিয়েও পড়বে ওই নালার ওপরে।
এই লোকটা একটা পাকা চোর, এখনো ওর মধ্যে অপরাধ মনস্কতা কাজ করছে বলে ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও মোবাইল ফেলেছে। আপনি ভেবে দেখুন কেন, কিন্তু ভাগ্যে ধর্মের কাল বাতাসে নড়ে, বারবার তো আর জলে পড়ে না, এবার ডাঙায় পড়েছে। বছরখানেক জেল কেটেও সংশোধনাগারে ঢুকলেও যে সবাই সংশোধিত হয় না সেটাও। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, এবারে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ কিছু কিছু ক্ষেত্রে তো বঞ্চিত। আগে পুজোর আগে সার্কাস আসতো, এখন পশু পাখির খেলা হয় না, ফলে বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে, তাই সার্কাস আসে না, তার জৌলুস হারিয়েছে। কিন্তু সিবিআইডি কিন্তু এই বিজেপি পরিচালিত এই জৌলুসটা কিন্তু এখনো আছে, বজায় আছে। এই রাজ্যে একটাও তদন্ত দিনের আলো দেখে না, এর বাড়ি নক, ওর বাড়ি নক, একে গ্রেপ্তার, ওকে গ্রেপ্তারই ঠিক পুজোর আগেটার দিকেই হবে, ভোটের আগে হবে কার্যত। আর ভোটের পরে এসব মিটে গেলে একটার পর একটা এইসব তিনটের নেতারা আবার ছাড়া পাবেন, পুজো উদ্বোধন করবেন, ছাড়া পাবেন, বাড়িতে থাকবেন আরামসে। আসলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ তদন্তের নামে বাংলার মানুষের হাতে অশ্বডিম্ব। এই রাজনৈতিক পণ্য বানিয়ে তদন্তের নামে এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, এটা সিবিআইডি করছে, দেখছেন না, ভাইপোর বাড়িতে অ্যাড্রেস খুঁজে পায় না, তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দিতে হয়, অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। লিপস অ্যান্ড বাউন্সে সমস্ত তদন্তে সিবিআইডি দিনের আলো দেখাতে পারে না। ফলে এই নাটকটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, এই সার্কাসটা বুঝে গেছে, এই সার্কাসের আর কোনো দম নেই। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন টেলিফোন লাইনে, আর এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। আবারও সেই একই দৃশ্যের কার্যত পুনরাবৃত্তি, এবারে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা, কিভাবে দেখছেন? চিত্রনাট্য পুনরাবৃত্তি। 2024-এ ভোট ছিল, অতএব 2023, অতএব সব চলে গেল জীবন কৃষ্ণ বাড়িতে। জীবন কৃষ্ণ পালাবার চেষ্টা করলো, পালাতে পারলো না, মোবাইল ফেলে দিল, কদিন পরে ধরা পড়লো, 2 বছর শীত ঘুম ভালোই কাটলো, আবার 26-এ ভোট, অন্তত 25-এ ফের জীবন কৃষ্ণ আবার বাড়িতে যাওয়া। চিত্রনাট্যে পুনরাবৃত্তি, মোবাইলটাও ফেলে দিল, সব কিছু একই রকম হলো। এখন আসলে তদন্ত কার্যত এতটাই রাজনৈতিক ভাবে প্রভাবিত। দিল্লি চেয়েছিল 24-এর ইলেকশনের আগে নাড়াচাড়া হলো, দিল্লি চাইনি, অতএব শীতঘুম হয়ে গেল। আবার এখন ভোট এসে গেছে, মোদিজি বলছে, অতএব এখন আবার নাড়াচাড়া হচ্ছে। তৃণমূলকে বাঁচাবার জন্য সব রকমের চেষ্টাতে যে বিজেপি আছে এটা স্পষ্ট। হাতে হাতে যারা টাকা নিয়েছিল তারা কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি, তৃণমূলের নেতারাই হোক আর বিজেপির নেতারাই হোক। এইভাবেই দিল্লি চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। নিউজের প্রাইম টাইমে এখন একটাই নাম, জীবন কৃষ্ণ সাহা, এবং কার্যত 2023 সালের যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি 2025-এর 25শে আগস্টেও দেখা গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। এবারে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নিয়োগ দুর্নীতিতে একসাথে ইডির হাতে গ্রেফতার বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার। আর আমি একবার এই মুহূর্তে যাব, সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, আমি শুভজিতের কাছে যাব। শুভজিৎ, যেমনটা দেখেছি আমরা, সেই একই দৃশ্যের কার্যত পুনরাবৃত্তি হলো, কিন্তু শেষ রক্ষা হলো না এবারেও। একেবারে দেখো, 2023 সালে যে দৃশ্য আমরা দেখেছি সেই দৃশ্যরই একেবারে পুনরাবৃত্তি বলা চলে 2025 সালে। কিন্তু একদিকে যেরকম আমরা দেখেছিলাম সিবিআই আধিকারিকেরা তারা বাড়ি থেকে একাধিক তথ্য নথি উদ্ধার করেছিলেন, এক্ষেত্রেও কিন্তু ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা উদ্ধার করেছেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহার যে দুটি মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, সেই মোবাইল ফোনে একাধিক তথ্য রয়েছে বলে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা মনে করছেন যে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে অর্থ যেটা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন হয়েছে বা তার অ্যাকাউন্টে এসে পৌঁছেছে এবং সেখান থেকে অন্য অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, এই তথ্য এই মোবাইল থেকেও পাওয়া যেতে পারে বলেই এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা মনে করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহার আত্মীয়দের বাড়িতেও এই মুহূর্তে আমরা দেখেছি যে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, দফায় দফায় ইডির আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
সেখান থেকেও কিন্তু প্রচুর তথ্য এই মুহূর্তে ইডির আধিকারিকরা পেয়েছে বলেই ইডি সূত্র মারফত খবর। শুধু তাই এখানেই থেমে নেই, ইডির আধিকারিকরা তারা মনে করছেন এই নবম দশম এবং দ্বাদশ একাদশ দ্বাদশ এই যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রচুর চাকরি প্রার্থীদের যে একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল নেতা তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। এবারে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা, আপনি কিভাবে দেখছেন এই গোটা বিষয়টিকে? মানে দেখার কিছু নেই, বিষয়টা হচ্ছে আমরা আগেও যা বলেছিলাম, দলের স্ট্যান্ড ক্লিয়ার। যদি কেউ দুর্নীতিতে যুক্ত থাকে তাহলে দল তার সঙ্গে নেই, দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বারবার বিভিন্ন বিরোধী দলের দলনেতা দলনেত্রীদেরকে ইডি বা সিবিআই অ্যারেস্ট করছে এবং তারপরে তাদের বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারছে না। অর্থাৎ রাজনৈতিকভাবে এই যে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, সেটার বিরুদ্ধে আমাদের বক্তব্য। ইডির কনভিকশন রেট কত? ইডির কনভিকশন রেট 0.5%-এর নিচে। তাহলে তাদের যে ভাবধারা, তাদের যে ক্রেডেনশিয়াল, সেই ক্রেডিবিলিটি নিয়ে তো প্রশ্ন উঠছে মানুষের কাছে, যে এটা কি বিজেপি শাসিত কেন্দ্র সরকার শুধুমাত্র রাজনীতির উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করছে? তারা প্রমাণ করে দেখান, এর দায় তাদেরকেই নিতে হবে। কারণ আমাদের মতো দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যদি ক্রেডিবিলিটি হারায়, তার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। আর আবার রিপিট করছি, যারা এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত, দল তাদের সঙ্গে নেই, দল তাদের সমর্থন করে না, এবং যদি কোনো কিছু প্রমাণিত হয় দল দলীয় স্তরে নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। আমি এবার একটু অভিরূপার কাছে যাই। অভিরূপা, অর্থাৎ জীবন কোন খাতে বইবে, এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্যই জীবন কৃষ্ণ সাহা তিনি 2023 সালেও গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে এবং তার জামিন হয়েছে। তিনি প্রথমে নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন, সেটা নাকচ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, সেটাও নাকচ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্ট থেকে তার জামিন মঞ্জুর করে নিয়ে এসেছিলেন, কিন্তু সিবিআইয়ের সেই মামলার ভিত্তিতে তিনি জামিন পেলেও ইডি গত বেশ কয়েকদিন ধরে ইডি সূত্রে জানা যাচ্ছিল যে তার বিষয়ে বেশ কিছুটা ইনভেস্টিগেশন তারা করছিল এবং যে মোবাইল তারা পেয়েছিলেন সেই মোবাইল থেকে আর্থিক লেনদেনের হালাকিকাত পাওয়া গিয়েছে, খোঁজখবর পাওয়া গিয়েছে। তার স্ত্রী টগরী সাহার ব্যাংক অ্যাকাউন্টেও একাধিক তথ্য আদান প্রদান হয়েছে, একাধিক টাকা আদান প্রদান হয়েছে বলে ইডি সূত্রের খবর, এবং সেই তথ্য অনুযায়ী সেই তদন্ত চলছে। তার ভিত্তিতেই আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়েই যে নাটকের সম্মুখীন তদন্তকারী সংস্থা ইডি হয়েছে এবং তারপর দেখা গিয়েছে বা জানা গিয়েছে যে একেবারেই সাহায্য করেনি জীবন কৃষ্ণ সাহা। তদন্তকারী সংস্থার কোনো প্রশ্নের উত্তরই তিনি দেননি, সেই কারণেই তাকে আপাতত নিয়ে আসা হচ্ছে কলকাতায়, এবং কলকাতায় ব্যাংশাল আদালতে ইডির যে বিশেষ আদালত সেখানে তাকে তোলা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নিয়ে নেওয়ার আবেদন করবে। একদম অভিরূপা, অর্থাৎ এরপর আর কি তথ্য উঠে আসে অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই। আপাতত ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎকেও আপাতত ধন্যবাদ। জীবন কৃষ্ণের জীবন কোন খাতে বইবে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবেই। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে। এরপর খবরের পরবর্তী আপডেট দেখুন শর্মিষ্ঠার সঙ্গে।